র্যাবের 6 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয়া তীব্র প্রতিবাদ, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়। অমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে দেশে শনাক্ত হল 2 নারী ক্রিকেটার, বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, বৃহৎ জনগোষ্ঠীকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তরের তাগিদ। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা থামছেই না, পাবনায় স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু, ভোলা পটুয়াখালীতে সংঘর্ষে আহত 25। দরপতনের বৃত্তে বন্দী দেশের 2 পুঁজিবাজার, দফায় দফায় বৈঠকও মিলছে না সমাধান, ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি দায়ী। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে 50 জনের প্রাণহানি, আফগানিস্তানের 2 দশকের যুদ্ধের চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা। এবং সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের সাথে বাংলাদেশের পয়েন্ট ভাগাভাগি, প্রথম ম্যাচে ভুটানের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কা। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 6 লাখ মানুষ নিখোঁজ ও হাজার হাজার মানুষ পুলিশের গুলিতে নিহত হওয়ার সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর র্যাব বলছে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় আত্মরক্ষার্থে এই গুলি বিনিময় হয়। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 6 কর্মকর্তা হচ্ছেন র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক র্যাব মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজির আহমেদ, র্যাবের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস খান মোহাম্মদ আজাদ এবং সাবেক 3 জন অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস তোফায়েল মোস্তফা সরোয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আনোয়ার লতিফ খান। এ ঘটনায় শনিবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি, এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো। আমরা আশা করব যে তাদের মোর ফ্যাক্ট বেজ হওয়া উচিত। পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকাতে এই যে 6 লক্ষ লোক নিখোঁজ হয়, তার জন্যে সেইখানের কোনো অথরিটির হেড অব অ্যান অথরিটি তাদের তো কোনো শাস্তি হয় না। আর এখানে নতুন এক ঢং বের হলো। রাজধানীর ওয়াসা ভবনে এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। আমি তো বললাম আমরা আগে দেখিনি কেন করেছেন, কি উদ্দেশ্য করেছেন, আমরা সেগুলি দেখে আমরা নিশ্চয়ই এটা। একই বিষয়ে সমালোচনা করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় যুক্তরাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে আখ্যায়িত করেন তথ্যমন্ত্রী। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গকে রাস্তার মধ্যে পুলিশ শুয়ে রেখে গলা চেপে ধরে, হাঁটু দিয়ে গলা চেপে ধরে যেভাবে হত্যা করা হলো, সারা পৃথিবী এখনো ভুলে যায় নাই। অপর এক ব্রিফিংয়ে র্যাব জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আত্মরক্ষার জন্যই গুলি বিনিময় হয়। বিভিন্ন অভিযানে যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, সেখানে আমরা যখন প্রতিরোধের শিকার হয়েছি বা আমাদের উপরে যখন সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, তখনই একমাত্র আমরা গুলি করেছি। এ যাবৎ গুলি বিনিময়কালে র্যাবের 28 জন সদস্য নিহত ও 1000 র্যাব সদস্যের অঙ্গহানি হয়েছে বলেও তথ্য দেয় র্যাব থেকে। 7 জন সদস্য রয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। র্যাবের সাবেক মহাপরিচালক বর্তমান আইজিপি বেনজির আহমেদ সহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি দেখতে চায় বিএনপি।
বিজয়ের 50 বছর উদযাপনের প্রাক্কালে এমন একটি খবর দেশের জন্য লজ্জাকর বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। শনিবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি নেতারা। একটি সংস্থা আমেরিকায় স্যাংশন বা নিষেধাজ্ঞা প্রাপ্ত হলো, কিছু কর্মকর্তা যারা এই বাংলাদেশে বিভিন্ন পদে আজকে আছেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমরা এতদিন ধরে যে বলছি যে মানবাধিকার হরণ করা হচ্ছে, আমরা বলছি যে এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। আমার প্রশ্ন এখন, আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, নাকি তারাই তাদের মধ্যে আবার নিয়ে যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট অমিক্রন। গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে যা ঠেকাতে স্বাস্থ্যসেবা বিভাগের ব্যাপক প্রস্তুতি, তা শনাক্ত হলো জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের দেহে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সকল বন্দরে স্ক্রিনিং পদ্ধতির কড়াকড়ি স্বাস্থ্যবিধি মানা ও সর্বসাধারণের টিকা গ্রহণই পারে অমিক্রন ঠেকাতে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। নভেম্বরের শেষ নাগাদ ওমিক্রন ঠেকাতে বাংলাদেশে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করে স্বাস্থ্যসেবা বিভাগ। জিম্বাবুয়ে থেকে নারী ক্রিকেট দল ডিসেম্বরের শুরুতে বাংলাদেশে আসলে 2 নারী ক্রিকেটারের করোনা শনাক্ত হয়। পুরো দলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়ার পর আইসোলেশনে নেওয়া হয় করোনা আক্রান্ত ওই 2 নারী ক্রিকেটারকে। পরে ভাইরাসটি ওমিক্রন ভ্যারিয়েন্ট কিনা তা জানতে জিনোম সিকোয়েন্সের কাজ শুরু করে আইইডিসিআর। 1.5% নিচে আক্রান্তের হারের দিন শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর দুঃসংবাদ, করোনা আক্রান্ত 2 নারী ক্রিকেটারের দেহে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। জিম্বাবুয়ে থেকে আমাদের মহিলা টিম এসেছে। যথারীতি নিয়মে আমরা সেই টিমকে হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি 4-5টা। টেস্ট করার পরে দেখা গেল 2 জনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে এবং তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার, স্বাস্থ্যবিধি মেনে চলা আর টিকা গ্রহণ হতে পারে উত্তম প্রতিরোধ। জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে। বর্তমান সরকারের যে চলমান ভ্যাকসিনেশন কর্মসূচি, সেই ভ্যাকসিনেশনে সবাইকে অংশগ্রহণ করতে হবে। বয়স্কদের ওমিক্রন প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে বুস্টার ডোজ দিতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে 177 জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। শনিবার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে গত 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত আগের তুলনায় কমেছে, তবে বেড়েছে মৃত্যু। অধিদপ্তর জানাচ্ছে, নতুন শনাক্ত 177 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন 15,78,996 জন। মোট মারা গেছেন 28,022 জন। সুস্থ হয়েছেন 15,43,852 জন। গত 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে 15,632টি। রোগী শনাক্তের হার 1.13%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করা হবে। 4র্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে বাংলাদেশ। 4র্থ শিল্প বিপ্লব নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এখন উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নীতি অনুযায়ী প্রযুক্তি বিভক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান সরকার প্রধান। শাহলী জয় রিপোর্টে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় 4র্থ শিল্প বিপ্লবের 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। শনিবার সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছে। তাই 4র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামোগত দিক থেকে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই নতুন কর্মসংস্থান যেটা হবে, তার সঙ্গে যা আমাদের দেশের মানুষ তাল মিলিয়ে চলতে পারে, আমাদের যে যুব সমাজ তাদেরকে আমরা সেইভাবেই একেবারে ছোট থেকে আমরা সেই শিক্ষা দিতে চাই। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে তাল মিলিয়ে
আমরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস সফলভাবে ব্যবহার করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি, কারণ আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। প্রধানমন্ত্রী বলেন, আইটি পার্কগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করছে। আগামী দিনে আইসিটি ও সফটওয়্যার শিল্প বাংলাদেশের রপ্তানি খাতে নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আমরা সে বিষয়ে যথেষ্ট সচেতন এবং সেই প্রস্তুতিও আমাদের আছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব এবং বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না, বাংলাদেশ হবে একটা নেতৃত্ব দানকারী দেশ যা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। দেশের শত অর্থনৈতিক অঞ্চলে কোটি মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান সরকার প্রধান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘাত সংঘর্ষ অব্যাহত রয়েছে। চতুর্থ দফা নির্বাচনকে কেন্দ্র করে পাবনায় দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যান পদের এক স্বতন্ত্র প্রার্থী নিহত, 10 জন আহত হয়েছেন। এছাড়া প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোলা 20 জন ও পটুয়াখালীতে 4 জন আহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ কমপক্ষে আরো 10 জন আহত হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের চারা বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্র 2 চেয়ারম্যান প্রার্থীর ওপর আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালালে অন্তত 20 জন আহত হয়। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার 4 কর্মী আহত হয়েছে। এ সময় 4টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার দুপুরে টিয়াখালী গ্রামের পূজাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দরপতনের বৃত্তে বন্দী দেশের 2 পুঁজিবাজার। একদিনে ইতিবাচক হলে পরদিনই নেমে যায় তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি এজন্য দায়ী। ব্যাংকের এক্সপোজার লিমিট নীতিকেই দায়ী করছেন তারা। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে একের পর এক বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাগুলো। সর্বশেষ তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান নিয়মে ব্যাংক তার মূলধনের 25% পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ করতে পারে, তা আবার নির্ধারণ করা হয় বাজার মূল্যের ভিত্তিতে। এখানেই ঘটছে যত বিপত্তি। কম মূল্যে শেয়ার কিনলেও দাম বেড়ে গেলে ব্যাংকের এক্সপোজার লিমিট অতিক্রম করছে। জরিমানার ভয়ে ব্যাংকগুলো তড়িঘড়ি করে শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার প্রভাবে নেতিবাচক হচ্ছে দেশের শেয়ার বাজার। নতুন করে এসেছে বন্ড ইস্যু। বন্ডে বিনিয়োগকে ব্যাংক এক্সপোজারের বাইরে রাখার কথা বিএসইসি বলে আসলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। ব্যাংককে পেইড আপ ক্যাপিটাল এবং যে তার রিটেইনড আর্নিংস তার 25%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না। আপনি সেটার মধ্যে শেয়ারও আসবে, বন্ডও আসবে, ডেরিভেটিভ আসবে, ডিবেঞ্চার আসবে, অল ইনক্লুসিভ, এবং আপনার কস্ট প্রাইস ধরা হবে না, মার্কেট প্রাইস ধরা হবে। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বেও। সেখানেও আসেনি কাঙ্ক্ষিত ফল। দুইটা নিয়ন্ত্রক সংস্থায় তাদের নিজস্ব জায়গায় কিন্তু ঠিক আছে, কারণ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারাই কিন্তু তাদের সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু তাদের যে আইন আছে সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। মানে দুইটা পক্ষরই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই। সমস্যা আছে যে আইনের যে জায়গাগুলোতে কিছু ব্যাখ্যা যেভাবে আছে দুই জায়গায়, সেটাকে একটা সমন্বিত অবস্থায় আসতে হবে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে 2 সংস্থাকে নিয়ে শিগগিরই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমন খবরে বৃহস্পতিবার কিছুটা উত্থান দেখা গেছে 2 বাজারেই। এটা ভুললে চলবে না যে ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি ইন দ্য লং রান, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেট ডেফিনেটলি স্টেবল মার্কেট হবে এবং আমরা একটা সুষম মার্কেট দেখতে পাবো। কারণ দুটো রেগুলেটরি বডি এক হতে পারছে না, যেখানে খুব প্রধানমন্ত্রী কিন্তু তার দিক থেকে অনেক আগেই আপনার নির্দেশনা দিয়ে রাখছে যে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য সব অর্গানগুলো একসাথে কাজ করবে। তো এটা আপনার আমাদেরকে বোধহয় ভেবে দেখার বিষয় আছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্তা ব্যক্তিরা ক্যামেরায় কিছু না বললেও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামীকাল থেকে 5G নেটওয়ার্কে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক পরীক্ষামূলকভাবে সচিবালয় সহ দেশের 6টি জায়গাকে এই নেটওয়ার্কের আওতায় আনবে। শনিবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেন, আজ সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর এর মধ্য দিয়ে বিশ্বের 9ম দেশ হিসেবে 5ম প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আর আগামী বছর মার্চে 3টি মোবাইল অপারেটরকে 5G তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। এই সেবা পেতে সিম পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। 4Gর সর্বোচ্চ গতি উঠতে পারবে হচ্ছে 4 Gbps, আর 5Gতে এটা 20 Gbps। সো আপনি বুঝতে পারতেছেন যে আমার গতিটা 5 গুণ বেশি। এখন আমরা যে 5C চালু করছি, এতে আপনার সিম বদলাতে হবে না, কিন্তু আপনাকে সেটটা আপগ্রেড করতে হবে 5G সেট। হাজারো ক্রেতা দর্শনার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিজয় প্রযুক্তি মেলা শেষ হয়েছে শনিবার। রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত 5 দিনব্যাপী মেলার শেষ দিনে ছিল আলোচনা সভা ও রাফেল ড্র। রাফেল ড্রর স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান টগি সার্ভিসেস লিমিটেডের পণ্য এওসি মনিটর। এবারে মেলায় এওসি মনিটরের পক্ষ থেকে লটারি বিজয়ীদের প্রদান করা হয় আকর্ষণীয় পুরস্কার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন টগি সার্ভিসেসের হেড অফ অপারেশনস মোহাম্মদ উজ্জ্বল মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলা সার্থক করতে সার্বিক সহায়তার জন্য এওসি মনিটর সহ সকল পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানানো হয়। অনলাইন প্ল্যাটফর্ম ইভালি পরিচালনায় হাইকোর্টের গঠিত কমিটির চেয়ারম্যান বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, গ্রাহকদের টাকা ফেরত পেতে অন্তত 6 মাস অপেক্ষা করতে হবে। এছাড়া এখনও ইভালির গ্রাহক সংখ্যা ও অডিটের কাজ শেষ না হওয়ায় গ্রাহকের চূড়ান্ত তালিকা করা যায়নি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকে যে 100 কোটি টাকা পাওয়ার কথা জানা যাচ্ছে তা প্রয়োজনীয়তার ভিত্তিতে সরকার গ্রাহকদের দেওয়া শুরু করলে কিছুটা সমাধান হবে। বিস্তারিত মাসুদ আলাবুনির প্রতিবেদনে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কিভাবে চলবে, গ্রাহকরা টাকাই বা পাবে কিভাবে, সেই পথ খুঁজতে কাজ করছে হাইকোর্ট গঠিত 5 সদস্যের কমিটি। ইভ্যালির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি জানান, 3টি গুদাম থেকে বিভিন্ন পণ্য পেয়েছেন তারা। এছাড়া হিসাব রক্ষণ বিভাগে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পুরাতন 2 কর্মকর্তাকে। এখন এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেক কাগজ আছে এদিকে ওদিকে, একটি সার্ভারের যে কোড নাম্বার সেটি আমাদের কাছে নেই। আর দ্বিতীয় হলো এই সার্ভারটি বোধহয় ওই অ্যামাজন কোম্পানি, তারা অনেক টাকা পায় ইভ্যালির কাছে, তারা সেই টাকা না পেলে তারা এটি খুলবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের MD রাসেল বিদেশে কত টাকা পাচার করেছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেয়ার কথা জানালেন তিনি। জেলখানায় রাসেলের সাথে দেখা করে রাসেল যেটা বলল, তার কাছে সেই আমাদের এখানে কিন্তু 2-3টা রয়েছে, সিন্দুক রয়েছে, যেগুলো আমরা খুলতে পারছি না ইসের জন্য, কি বলে ওই কোড নাম্বারের জন্য। তাকে র্যাব গ্রেপ্তার করার পরে ওই বাড়ির মালিক, যার নাম সালাউদ্দিন, সে সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। সাবেক এই বিচারপতি জানান, অডিট শেষ হলেই জানা যাবে গ্রাহকের সংখ্যা আর বকেয়ার পরিমাণ। এরপর শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা যা জেনেছি, প্রচুর পাওনাদার দেশি বিদেশি সব গ্রাহকদের কাছে আমাদের আবেদন থাকবে যে যার কাছে যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যেন সংরক্ষিত রাখে। ইনফ্যাক্ট হাইকোর্টও কিন্তু বলেছে যে 6 মাস পর্যন্ত কারো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারবে না। অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা ফেরাতে নানা পরামর্শ দিয়েছে টিআইবি। যে 100 কোটি টাকার মতো অর্থ বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সূত্র অনুযায়ী তাদের অ্যাকাউন্টে বা অন্যভাবে পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে, আংশিকভাবে হলে বেতন করার চেষ্টা করে উদ্যোগ নেয়, তাহলে সেটি তাদের জন্য সাময়িকভাবে হলে বা স্বল্প পরিমাণে হলেও একটু সুরাহা হতে পারে। শুধু ইভ্যালি নয়, রেজিস্ট্রেশন ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হওয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট গঠিত কমিটি। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও দক্ষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার প্ল্যান দরকার বলেও মনে করেন তিনি। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে মাঠে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দক্ষতার যে ঘাটতি রয়েছে তা পূরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হলে বিদেশি কর্মীদের দেশে আনতে হবে না বলে মনে করেন দীপুমণি। উৎপাদনমুখী আমাদের হতে হবে, জীবনমুখী হতে হবে, কর্মমুখী হতে হবে এবং শুধু চাকরি খুঁজবে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে তা যেন না হয়। তারা উদ্যোক্তা হতে পারবে, নিজের প্রয়োজনে নিজের কর্মসংস্থান করবার মতো তারা যোগ্যতা অর্জন করবে। সেই দক্ষতার জায়গায় ঘাটতি আছে, সেই দক্ষতার জায়গাটি আমাদের ঘাটতির জায়গাটি পূরণ করতে হবে। বাংলাদেশ জনসংযোগ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো জনসংযোগ কর্মকর্তাদেরকে প্রযুক্তি নির্ভর করতে হবে। জনসংযোগ পেশায় নিয়োজিত কর্মকর্তাদের জন্য সমিতির পক্ষ থেকে আধুনিক প্রশিক্ষণের দাবি জানানো হয়। হাসান মাহমুদ এ সময় তাদের উন্নত প্রশিক্ষণের দাবির সাথে একমত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পরামর্শ দেন তিনি। নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, সড়কে চলাচলের বিষয়ে আরও সচেতন হতে হবে। আইন মেনে নিজের নিরাপত্তা নিশ্চিত করে পথ চলা গেলেই সড়ক দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনা নিহত এবং আহত এমন অর্ধশতাধিক পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। প্রতিনিয়ত আমরা আইন ভঙ্গ করছি, কিংবা আমরা করেছি মোবাইল ফোনে কানে কথা বলছে, রাস্তা পার হয়ে যাচ্ছে, কোথায় জেব্রা ক্রসিং খোঁজ খবর নেই। আমরা এই আইন ভঙ্গ করার প্রবণতা যেই পর্যন্ত আমরা কমাতে না পারবো, সেই পর্যন্ত আমরা আপনার যে নিরাপদ সড়ক সেই জায়গাটিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা হয়তো যেতে একটু কষ্টই হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া কন্যা শিশুকে পৃথক করতে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক কাজলের নেতৃত্বে ৭ বিভাগের প্রায় ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক আগামী সোমবার জটিলে অপারেশন করবেন। বিস্তারিত মাসুদ আলাবুনির প্রতিবেদনে। নীলফামারী 2 কন্যা শিশু লাবিবা ও লামিয়া একসাথে পৃথিবীতে আসে, তবে শারীরিকভাবে জোড়া লাগা অবস্থায়। তাদের স্বাভাবিক জীবন দিতে ও শরীরের নিম্ন অংশে জোড়া লাগা অঙ্গ সহ 2 শিশুকে আলাদা করতে অপারেশন করবেন একদল চিকিৎসক। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল বলেন, জোড়া লাগা শিশু দুটির হাত পা মাথা ঠিক আছে, কোমরের নিচের অংশে জোড়া লাগা রয়েছে। এটাই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে। সেপারেশন করা মানে যথেষ্ট না, সেপারেশন করার পর তাদের ওন্ড কাভার, ক্ষতটাকে স্কিন দিয়ে সুন্দরভাবে কাভার করা এবং পরিপূর্ণ জীবনযাপন যেন তারা করতে পারে। তাদের পৃথক করতে যে ডিপার্টমেন্টের চিকিৎসক দরকার তাদেরকে নিয়েই এই অস্ত্রোপচার করা হবে জানিয়ে তিনি বলেন, এই অপারেশন খুবই ব্যয়বহুল। শিশুটির বাবা দরিদ্র রাজমিস্ত্রি। এই অস্ত্রোপচার ও চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও সোশ্যাল ওয়েলফেয়ার। এবং বিভিন্ন স্পেশালিটি থেকে আমাদের ফ্যাকাল্টিজরা থাকবেন। উপস্থিত অন্যান্য ডাক্তাররা জানান, প্রায় 10 ঘন্টার এই অপারেশনের জন্য শারীরিকভাবে উপযুক্ত আছে শিশুরা। দেশে 16টি জোড়া লাগা শিশুর অপারেশন করা হয়, এর মধ্যে সফল হয়েছে 2টি। আমরা কতটুকু সফল হবো আসলে সার্জারি এবং তার পরবর্তী সময় আসলে বোঝা যাবে। আমি ব্যাপারে খুবই আশাবাদী যে অপারেশনটা খুবই ভালো হবে। সোমবারে হবে, প্রবাবলি 10 থেকে 12 ঘন্টা, মানে এভারেজ ধারণা করা হচ্ছে। নীলফামারীর লালমিয়া ও মনুফা আক্তার দম্পতির ঘরে 2019 সালে জন্মগ্রহণ করে জোড়া লাগা 2 কন্যা সন্তান। জন্মের 19 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাদের। তখন থেকেই তারা চিকিৎসকদের পরামর্শে চলছিল। গত 28 নভেম্বর তাদের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। প্যান্ডেমিকে আমরা দেখেছি যারা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে সপ্তমবারের মতো বিউটি পার্লার দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের বিনামূল্যে বিউটি পার্লারে সেবা দেওয়া হয়। এর প্রধান কারিগরি ছিলেন নিশাত হিজড়া। এই উদ্যোগের ফলে হিজড়ারা রাস্তায় নামবে না, বরং চেঞ্জ মেকার হিসেবে পরিচিতি পাবে, এমনটা মনে করেন উদ্যোক্তারা। শুকন নামিরের প্রতিবেদন। তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসাবে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সপ্তমবারের মতো বিউটি পার্লার দেওয়া হয়। এই উপলক্ষে শনিবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের সাজিয়ে দেন বিউটি পার্লার উপহার পাওয়া নিশাতে হিজড়া। শ্রদ্ধেয় ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাকে একটা বিউটি পার্লার করে দিয়েছেন আনন্দবাজার পুলিশ ফাঁড়ি ঠিক অপোজিটে উত্তরণ বিউটি পার্লার, সপ্তম বিউটি পার্লার। গার্মেন্টস সেক্টর, তারপর পার্লার, বিউটি পার্লার, সেখানে আমি হাবিব স্যারের আন্ডারেতে কাজ করতেছি। আমার নিশাদ বোন, সে ইন্ডিয়া থেকে এই প্রশিক্ষণটা দিয়ে আসছে। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের হিজড়া জনগোষ্ঠী পরিচালিত বিউটি পার্লারের প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন সেবা দেওয়া হয়। এর মধ্যে হেয়ার কাট, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্ট এবং ফেসিয়াল উল্লেখযোগ্য। এই উদ্যোগগুলোর কারণে আসলে আমাদের এই পিছিয়ে যাওয়া মানুষগুলো তাদের জীবনে এগিয়ে যেতে পারছে। তাদেরও অধিকার আছে, তারা যে কাজ করতে পারে, তারা নেতৃত্ব দিতে পারে, এই জিনিসগুলো তারা আজকে প্রমাণ দিচ্ছে। তাদের এই কাজটাকে আমরা সবার আগে স্বাগত জানাবো, কারণ হচ্ছে তারা আমাদেরই অংশ। শুধুমাত্র বিউটি পার্লার নয়, হিজড়া জনগোষ্ঠীকে গার্মেন্টস এবং কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে উত্তরণ ফাউন্ডেশন। এই উদ্যোগের ফলে হিজড়াদের সামাজিক মর্যাদা বাড়বে, এমনটাই লক্ষ্য উদ্যোক্তাদের। শুকন নামির, নিউজ 24, ঢাকা। রংপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ হারাগাছ, পীরগাছায় 1000 হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আর বসুন্ধরার কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন রংপুরের হতদরিদ্র মানুষ। রেজাল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে রংপুর গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোলাইমান আলী, নিউজ 24 রংপুর ব্যুরো প্রধান রেজাল করিম মানিক, কালের কণ্ঠের রংপুর ফটো জার্নালিস্ট আদর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। শীতের কাপড় পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন সহায়তা নিতে আসা হতদরিদ্ররা। বসুন্ধরা গ্রুপ থেকে যে আমাদের বস্ত্র বিতরণ করছে, তো আমরা তার জন্য শুভকামনা করতেছি এবং সৃষ্টিগত তার জন্য ভালো করে। বসুন্ধরা গ্রুপ কম্বল দিলে ঠান্ডা দিনত তা আল্লাহ যেন বাদ ভালো করে। আমাদের সাথে কম্বল নাই, কষ্ট হয়, সেজন্য আমাদেরকে কম্বল দিতে বসুন্ধরা গ্রুপ কম্বল দিচ্ছে। সেতে আমরা গরিব মানুষ, আমাদের উপকার করছে, এটা আল্লাহ পাক ওদের ভালো করুক। বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের এই সহায়তা অব্যাহত রাখার আশাও করেন তারা। বসুন্ধরা গ্রুপ প্রতি বছরের ন্যায় যে এই গঙ্গাচড়ায় শীত বস্ত্র বিতরণ করছে, এটি অত্যন্ত ভালো কাজ এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং গঙ্গাচড়া মানুষ অনেক খুশি। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার জানালেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদারতার কথা। হত দরিদ্রদের মাঝে যে শীত বস্ত্র বিতরণ করতেছেন, এর জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রংপুর অঞ্চলের অসহায় মানুষদের পাশে এভাবেই বসুন্ধরা গ্রুপ পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের প্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে সভা হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন সহ বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভা হয়। অনুষ্ঠানে কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও শিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের পিতা আলহাজ মকফুর উদ্দিন শিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। শনিবার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে ZH শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস পারভিন হক শিকদার, ব্যাংকের পরিচালক ও শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রনু হক শিকদার, জেফরি শিকদার, শন হক শিকদার এবং পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম এবং শিকদার গ্রুপের CEO সৈয়দ কামরুল ইসলাম মোহন সহ আরো অনেকে। স্বাধীনতার 50 বছরে বিজয়ের উৎসব নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যালামনি অ্যাসোসিয়েশন। শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম্মান রেজাল করিম, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। এ সময় উপস্থিত ছিলেন IUB বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও উপাচার্য তানভীর হাসান সহ অনেকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো NGS সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিলার মিট 2021। অনুষ্ঠানের উদ্বোধন করেন NGS সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা। শনিবার চট্টগ্রামের কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের ডিলাররা। আলোচনা পর্বে ডিলাররা তাদের সুবিধা ও প্রতিবন্ধকতা তুলে ধরার পাশাপাশি NGS ব্র্যান্ডের প্রসারে নিজেদের পরামর্শ দেন। এ সময় সেরা ডিলারদের পুরস্কৃত করা হয়। মধ্যাহ্নভোজের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। টর্নেডোর আঘাতে অনেক বাড়িঘর স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। স্থানীয় সময় শুক্রবার টর্নেডোটি আঘাত হানে ক্যান্টাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে টর্নেডো। আফগানিস্তানের জব্দ করা 28 কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দাতারা। বিশ্ব ব্যাংক জানিয়েছে এই বিপুল অর্থ আফগানিস্তানের জাতিসংঘের খাদ্য ও স্বাস্থ্য সেবায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। তালেবান সরকার ক্ষমতায় বসার পর এই অর্থ জব্দ করে আন্তর্জাতিক দাতারা। এই ঘটনায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। দেশটির 20 লাখ শিশু অপুষ্টিজনিত সমস্যায় পড়ে। এসব ঘটনায় দেশটির চলমান দুর্ভিক্ষ মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এবার প্রবাসের খবর। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি মিলো জুকানোভিচ। ইতালি এবং মন্টেনেগ্রোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম হাসান মন্টেনেগ্রোর সেটিনিয়স্থ রাষ্ট্রপতি বাসভবন পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি। এ সময় জুকানোভিচ রোহিঙ্গা জনগণের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানবিক পদক্ষেপের প্রশংসা করেন। আশ্বাস দেন দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার। মন্টেনেগ্রোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং সব রকম সহায়তার আশ্বাস দেন। এবার ক্লেমন খেলার সংবাদ। পাঁচ জাতির বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সাথে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। আর উদ্বোধনী ম্যাচে ভুটান 5-0 গোলে হারায় শ্রীলঙ্কাকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলার মেয়েরা। একের পর এক গোলের চেষ্টা ব্যর্থ হয়ে যায় নেপালের গোলকিপারের নৈপুণ্যে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। বিরতির পর আরও বেশি চড়াও হয় বাংলার মেয়েরা, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। এর আগে বিকেলে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে বিধ্বস্ত করে ভুটান।
21 ও 20 মিনিটে পেমা ইয়াংজোমের জোড়া গোল এবং 27 মিনিটে সেরিং এবং 45 মিনিটে সোনাম গোল করলে স্কোর লাইন দাঁড়ায় 4-0। আর শেষ দিকে 85 মিনিটে সেনভিস গোল করলে 5-0-তে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। শনিবার ছিল নিউজিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের রুম কোয়ারেন্টাইনের প্রথম দিন। মেহেদী হাসান মিরাজ জানিয়েছে, প্রত্যেক ক্রিকেটার আলাদা রুমে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। ক্রিকেটারদের 3 দিনের আবশ্যক কোয়ারেন্টাইন পালন করতে হবে। রোববার থেকে রুমের মধ্যেই তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। 3 দিন পর থেকে নির্ধারিত সময়সূচিতে প্র্যাকটিস করবেন ক্রিকেটাররা। হোটেলে এসে আমরা 3 দিন স্ট্রিক্ট কোয়ারেন্টাইন পালন করছি এবং আমাদের রুমের ভিতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া দাওয়া আমাদেরকে দিয়ে দেওয়া হয় রুমের ভিতরে। কালকে থেকে আমরা কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করতে পারবো রুমের ভিতরে। আমাদের বাইক আছে, তারপরে থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা রুমের ভিতরে কিছু এক্সারসাইজ কাজ করব এবং 3 দিন পরে থেকে আমাদের হয়তো বাইরে যে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে এবং তারপরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সেটা আমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত দাপট দেখিয়ে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে 9 উইকেটে বড় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই যে 5 ম্যাচে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনই ভেঙে পড়ে ইংল্যান্ড। 2 উইকেটে 220 রানে দিন শুরু করে জো রুটরা। 58 রান যোগ করতেই অল আউট হয় 297 রানে। ফলে মাত্র 20 রানের জন্য অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়। ওপেনার অ্যালেক্স ক্যারির উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। টেস্ট ইতিহাসে 17তম অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে সাদা পোশাকে 400 উইকেটের ক্লাবে নাম লেখান স্পিনার নাথান লায়ন। এর আগে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে 147 রানে গুটিয়ে যাওয়ার পর অজিরা ট্রাভিস হেডের সেঞ্চুরিতে 425 রান করে। 16 ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। তরুণ প্রজন্মের দাবা খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে শুক্রবার অনুষ্ঠিত হল কার্নিভাল চেস ফেস্টিভ্যাল। মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট প্লেগ্রাউন্ডে দিনব্যাপী গ্র্যান্ডমাস্টারদের সাথে খেলার সুযোগ পান শতাধিক স্কুলের শিক্ষার্থীরা। কার্নিভাল চেসের প্রধান সমন্বয়ক খন্দকার কায়েস হাসান বলেন, 2008 সালের পর দাবায় বাংলাদেশে কোনো নতুন সম্ভাবনা তৈরি হয়নি। দাবা খেলোয়াড় গড়ার লক্ষ্যে স্কুল বিভাগীয় জাতীয় আন্তর্জাতিক লেভেলে আয়োজন করা হবে কার্নিভাল চেস ফেস্টিভ্যালের। দাবা অনুরাগী খন্দকার কায়েস হাসানের সাথে ছিলেন দেশের শীর্ষ 3 গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সত্তার, জিয়াউর রহমান এবং এনামুল হোসেন। তারা কিন্তু বলেছিলেন যে তাদেরকে সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। র্যাবের 6 কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয়ায় তীব্র প্রতিবাদ। মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা জানতে চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়। অমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে দেশে শনাক্ত হল 2 নারী ক্রিকেটার। বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বৃহৎ জনগোষ্ঠীকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তরের তাগিদ। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা থামছেই না। পাবনায় স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু। ভোলা ও পটুয়াখালীতে সংঘর্ষে আহত 25। দরপতনের বৃত্তে বন্দী দেশের 2 পুঁজিবাজার। দফায় দফায় বৈঠকেও মিলছে না সমাধান। ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি দায়ী। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে 50 জনের প্রাণহানি। আফগানিস্তানে 2 দশকের যুদ্ধের চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা। এবং সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের সাথে বাংলাদেশের পয়েন্ট ভাগাভাগি। প্রথম ম্যাচে ভুটানের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।